অপ্রকাশ্যে। পর্ব ৬। ফাতেমা আক্তার মাইশা। হুমায়রা, এদিকে এসো তো। হুমায়রা, কোথায় তুমি? ইমতিয়াজের কণ্ঠে নিজের নাম শুনে আরও হন্তদন্ত হয়ে রুমে ছুট লাগায়। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে জবাব দিল, ডেকেছিলেন? কাজ করছিলাম। কাছে এসো। ইমতিয়াজের কথায় আরও থতমত খায়। তবুও বিনা বাক্যে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ পা থেকে মাথা পর্যন্ত আরুকে এক পলক পর্যবেক্ষণ করে কোমর টেনে নিজের কাছে নিয়ে বলল, টাইটা বেঁধে দাও। জি। বললাম আমার দেরি হয়ে যাচ্ছে। টাইটা বেঁধে দাও। আমি টাই বাঁধতে পারি না। আসলে কোনোদিন বাঁধার প্রয়োজন পড়েনি। আর আব্বুও কখনো টাই পরত না। আচ্ছা, সমস্যা নেই। এই দিকে দেখো, আমি শিখিয়ে দিচ্ছি। থাক, অন্য একদিন শিখে নিব। আপনার তো দেরি হয়ে যাচ্ছে। আজ আপনিই বেঁধে নিন। ইমতিয়াজ শক্ত কণ্ঠে বলল, হোক। একদিন দেরি হলে তেমন কিছু হবে না। আজ থেকে প্রতিদিন তুমি আমার টাই বেঁধে দিবে, ঠিক আছে? ইমতিয়াজ আরুকে কিভাবে টাই বাঁধতে হয় দেখিয়ে দেয়। আরুও মনোযোগ দিয়ে দেখল। আরু ভেবেছিল ইমতিয়াজ হয়তো বিরক্ত হবে। বিরক্ত হওয়ারই কথা। এত বড় মেয়ে কিনা টাই বাঁধতে পারে না। কিন্তু না, ইমতিয়াজের মধ্যে বিরক্তির ছিটে ফোঁটাও নেই। বরং আরুকে কিছু শিখিয়ে দিতে পেরে তার চোখ হাসছে। অদ্ভুত এক উচ্ছ্বাস মুখের আদলে। আরু ইমতিয়াজকে যত দেখছে তত অবাক হচ্ছে। ইমতিয়াজের কাজে তার প্রতি মুগ্ধতা বাড়ছে দিনকে দিন। ইমতিয়াজের জায়গায় অন্য কেউ হলে বোধহয় এতক্ষণে একচোট কথা শুনিয়ে দিত। কিন্তু ইমতিয়াজ এমন কিছু না করে আগ্রহের সাথে আরুকে টাই বেঁধে দেখাচ্ছে। পারবে? নাকি আবার দেখাতে হবে? না না, আমি পারব। তাহলে বেঁধে দাও। আরু ইমতিয়াজকে ভালোভাবে টাই বেঁধে দিল। ইমতিয়াজ আরুর হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিতে গেলে আরু থামিয়ে দেয়। আরুর বাধা দেওয়াটা বোধহয় ইমতিয়াজের ভালো লাগেনি। নাক মুখ কুঁচকে বলল, কি হলো? সমস্যা কি? বাধা দেওয়া হচ্ছে কেন? আরু মিনমিন করে জবাব দিল, রান্না করছিলাম। হাতে মশলার গন্ধ লেগে আছে। তাতে কি হয়েছে হুমায়রা? আরুকে কিছু বলতে না দিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়াল। আমাকে টাই বেঁধে দেওয়ার জন্য এটা তোমার প্রাপ্য ছিল। আমি আবার কারো মতো নিষ্ঠুর না। কারো পাওনা থেকে তাকে বঞ্চিত করি না, বুঝলে? আরু চোখ বন্ধ রেখেই বলল, জি। তাহলে আমার প্রাপ্যটা আমাকে দাও। আরু কিছু বলল না, বরং দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ইমতিয়াজ ভেবেছিল আরু হয়তো না করবে। কিন্তু এভাবে দৌড়ে পালাবে তা ভাবেনি। ইমতিয়াজ কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে হেসে দেয়। দরজার আড়াল থেকে কেউ একজন তাকে দেখছিল, তা তার অজানায় রয়ে গেল। দেখতে দেখতে একটা মাস পেরিয়ে গেল। আরু ইমতিয়াজ সারাদিন এটা ওটা নিয়ে লেগে থাকে। আরু আগের তুলনায় অনেক বেশি কথা বলে। আগে তো ইমতিয়াজ কোনো প্রশ্ন করলে শুধু হ্যাঁ না জবাব দিত। কিন্তু এখন অনেকটা সহজ হয়েছে। ইমতিয়াজের বাড়ির আশেপাশে যেহেতু তেমন বাড়ি নেই, তাই সারাদিন আরুকে একাই বাড়িতে থাকতে হয়। রান্নাবান্না করে, নামাজ পড়ে, ঘুমিয়ে আরুর দিন চলে যায়। রাতের আগে ইমতিয়াজের দেখা পাওয়া যায় না। প্রথম প্রথম আরু ভয় পেলেও এখন আর তেমন একটা ভয় পায় না। মানুষ অভ্যাসের দাস। সময়ের সাথে সবকিছুতে অভ্যস্ত হয়ে যায়। ইমতিয়াজ সুযোগ পেলেই আরুকে কল দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত রাখে। ইদানিং ইমতিয়াজের কাজের চাপ বেড়েছে। সামনে স্টুডেন্টদের পরীক্ষা বিধায় ব্যস্ত সময় পার করছে। তবুও কলেজের কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করে। বন্ধুদের সাথেও আগের মতো আড্ডায় মেতে থাকে না। এ নিয়ে ইমতিয়াজের বন্ধুরা কম মজা নেয় না। কয়েকজন তো বলেই ফেলে বিয়ের 1 মাস যেতে না যেতেই ইমতিয়াজ বউ পাগল হয়ে গেছে, বউ ছাড়া নাকি তার চলে না। ইমতিয়াজ ওদের এসব কথাবার্তা খুব একটা গায়ে মাখে না। ওরা তো আর জানে না আরু এত বড় বাড়িতে একা থাকতে কতটা ভয় পায়। সারাদিন যেমন তেমন করে কাটিয়ে দিলেও সন্ধ্যা হতে না হতেই আরুর ইমতিয়াজকে দরকার। একে তো ভয় পায়, তার উপর ইমতিয়াজকে ছাড়া থাকতে চায় না। ইমতিয়াজ বুঝে আরু আগের থেকে সহজ হচ্ছে। তাই তো আরও বেশি সময় দেওয়ার চেষ্টা করে। ইমতিয়াজের মাঝেমধ্যে নিজের বাবা মায়ের প্রতি রাগ হয়।
কেন তাকে একা করে চলে গেল? ওনারা থাকলে আরুরও এত বড় বাড়িতে একা থাকতে হতো না। আর নাও এত চিন্তায় থাকত মেয়েটাকে নিয়ে। ইনুতিয়াজের মায়ের এমন একটা বাড়ির স্বপ্ন ছিল। ইনুতিয়াজ যখন ছোট ছিল ইনুতিয়াজের মা প্রায় বলতো ওনারা নিজেদের জন্য এমন একটা বাড়ি তৈরি করবেন। জায়গাও পছন্দ করা ছিল। ভেবেছিল কয়েক বছর বাদে বাড়ির কাজ ধরবে। কিন্তু তার আগেই তারা ওপারের বাসিন্দা হয়ে গেলেন। মানুষের জীবনে মৃত্যু ভয়ঙ্কর সত্য। এর থেকে নিস্তার নেই কারো। হুট করে এসে মানুষকে চমকে দেবে। এই যে আমরা বেঁচে থাকার জন্য কত আয়োজন করে থাকি, মৃত্যু এসে যেন সব বৃথা করে দেয়। ইনুতিয়াজের বাবা মায়েরও কত স্বপ্ন ছিল, আজ পূরণ হয়েছে। কিন্তু তা দেখার সৌভাগ্য তাদের হয়নি। ইনুতিয়াজ বাহির থেকে এসেই বাড়ির কাজে হাত দিয়েছিল। এমন নির্জন জায়গায় বাড়ি করার একমাত্র কারণ হল ওর মা। ইনুতিয়াজের বাবা মা এই জায়গাটা ঠিক করে রেখেছিল। ইনুতিয়াজ পুরো বাড়িটা একদম ওর মায়ের পছন্দ অনুযায়ী বানিয়েছে। ওর মা যেমন বর্ণনা দিয়েছিল ঠিক তেমন, একটু এদিক সেদিকে করেনি। বাবা মায়ের ঠিক করা নাম অনুযায়ী বাড়ির নামও দিয়েছে মায়াকুঞ্জ। কিন্তু যাদের এ বাড়ি নিয়ে এত স্বপ্ন ছিল তারাই নেই। তবুও ইনুতিয়াজ বাবা মায়ের ইচ্ছে অপূর্ণ রাখেনি। ঠিক তারা যেমন ভেবেছিল তেমন একটা বাড়ি বানিয়েছে। আর সে বাড়িতে নিজের সবথেকে প্রিয় মানুষটাকে নিয়ে থাকছে। মাঝে মাঝে দুঃখ পেলেও পড়ে ঠিক নিজেকে সামলে নেয়। ইনুতিয়াজ অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই দেখল তার বউ ড্রয়িং রুমে পায়চারি করছে। ইনুতিয়াজ মুচকি হাসে। মেয়েটা তার জন্য অপেক্ষা করছিল বুঝি। নিমিষেই যেন ইনুতিয়াজের ক্লান্তি দূর হয়ে গেল। শুধু আজ নয়, আরও প্রতিদিন এমনটাই করে। সদর দরজা খুলে ইনুতিয়াজের জন্য অপেক্ষা করবে। বাড়ি ফিরে মেয়েটাকে দেখলেই ইনুতিয়াজের কেমন শান্তি শান্তি লাগে। হৃদয় মন ভালো লাগায় ছেয়ে যায়। ইনুতিয়াজের এমন ক্লান্ত চেহারা দেখে আরুর মুখের হাসি গায়েব হয়ে গেল, স্নান হয়ে আসে হাস্যোজ্জ্বল আনন্দখানি। অন্যদিনের তুলনায় আজ একটু বেশি ক্লান্ত লাগছে যেন। লোকটাকে এমন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে দেখলে আরুর ভালো লাগে না। এত অস্থির অস্থির লাগে মেয়েটার। নিজেকে অসহায় লাগে। যদি কোনোভাবে এই লোকের ক্লান্তি দূর করে দিতে পারত, শুষে নিতে পারত সকল ক্লান্তি। অথচ মেয়েটা জানেই না তাকে দেখলেই ইনুতিয়াজের সকল ক্লান্তি দূর হয়ে যায়। ওই লোকের ক্লান্তি দূর করতে তার হাসিমাখা মুখখানাই যথেষ্ট। আরু দ্রুত পানি এনে ইনুতিয়াজকে দেয়। ইনুতিয়াজ পুরো পানি শেষ করে আরুর হাতে ধরিয়ে দিয়ে আরুর শাড়ির আঁচলে মুখ মুছল। নিত্যদিনের অভ্যাস। পানি হোক বা অন্য কিছু খেয়েই মেয়েটার শাড়ির আঁচলে হাত মুখ মুছবে। অথচ মেয়েটা সর্বদা চোখের সামনে টাওয়াল ঝুলিয়ে রাখে। তবুও এই লোকের হাত তার শাড়ির আঁচলেই যাবে। ইনুতিয়াজ ফ্রেশ হয়ে আসতেই আরও এক বাটি পায়েস ইনুতিয়াজের হাতে ধরিয়ে দিল। কি করবে করে অনেক ভেবে পায়েস রেঁধেছে। ইনুতিয়াজ মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না। তবুও চুপচাপ মুখে দিল। ও না খেলে আরুর পরিশ্রমটুকু বৃথা যাবে। কত শখ করে মেয়েটা ওর জন্য বানিয়েছে। না খেলে কষ্ট পাবে। আর আরু কষ্ট পাবে এমন কোনো কাজ ইনুতিয়াজ করবে না। আরু প্রতিদিন এমন করে। ইনুতিয়াজের জন্য কিছু না কিছু বানানো যেন ওর অভ্যাসে পরিণত হয়েছে। ইনুতিয়াজও বিষয়টা উপভোগ করে। এই যে আরু কোমরে আঁচল গুজে পাক্কাট গিন্নির মতো রান্না করে ইনুতিয়াজের সামনে এসে দাঁড়ায় ইনুতিয়াজের মনে হয় এই তো ওর জীবনের সেরা প্রাপ্তি, ওর অর্ধাঙ্গী। ইনুতিয়াজ বাড়িতে কাজের লোক রাখতে চাইলে আরু নিষেধ করে দেয়। দুজন মানুষের জন্য কেন শুধু শুধু কাজের লোক রাখতে হবে। আরু বলেই দিয়েছে আমি আমার সংসারের কাজ নিজে করতে পারব, অন্য কাউকে লাগবে না। তাই ইনুতিয়াজ আর কাজের জন্য কাউকে রাখেনি। সব কাজ আরু করে। ইনুতিয়াজ পায়েস খেয়ে বাটিটা রান্নাঘরে রেখে আসে। খেয়ে প্রশংসা তো দূর ভালো মন্দ কিছুই বলল না। আরু প্রথম চাইতো এ লোক তার রান্নার প্রশংসা করুক। কিন্তু ইনুতিয়াজ কিছু বলতো না দেখে আরু হতাশ হতো, মন খারাপও হতো। কিন্তু এখন আর খারাপ লাগে না। আরু যেন বুঝে গিয়েছে এ লোক আর যাই করুক ওর প্রশংসা করবে না। বিয়ে নামক পবিত্র বন্ধনটা বোধ হয় এমনই। দুজন মানুষকে ভালোবাসার সুতায় বেঁধে দেয়। আরু ইনুতিয়াজ দুজন দুজনকে সর্বদা বুঝে চলে।
একে অন্যের ভালো লাগা মন্দ লাগা খেয়াল রাখে। এই যে ছেলেটা মিষ্টি জাতীয় খাবার সর্বদা এড়িয়ে চলে, আজ কি স্বাচ্ছন্দ্যেই না খেয়ে নিল, যাতে মেয়েটার সামান্য খারাপ লাগা কাজ না করে। আরও প্রশংসা না পেয়ে কি সুন্দর মনকে বুঝো দিয়ে চলে লোকটা তো এমনই। সে তো জানে, তবে সামান্য প্রশংসার জন্য মুখ ভার করে রাখার কোনো মানে হয়? ঠিক কয়টা বাজে জানা নেই। আরু বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। হুট করে ইনুতিয়াজ কল দিয়ে বলল ওর কিছু বন্ধুবান্ধব আসবে। আরু তাড়াতাড়ি রান্নাঘরে গেল হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করতে। মেহমান আসবে, তাও বিকেল সময়ে। হালকা পাতলা নাস্তার ব্যবস্থা না করলেই নয়। কলিংবেলের শব্দ পেয়ে স্টোভের সুইচ অফ করে চুলগুলো হাতখোপা করে দরজা খুলে দিল। সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করে ভিতরে এনে বসায় আরু। ওদের বসিয়ে আবার রান্নাঘরে ছুটে গেল। ফিরে এলো শরবতের ট্রে নিয়ে। একে একে তুলে দিল সবার হাতে। ইনুতিয়াজ আরুর দিকে তাকায়। ওর বউ ঘেমেটেমে শেষ। বাসার শাড়িটাই পরে আছে। শাড়ি কেন পাল্টায়নি? কোনোদিকে এ মেয়ের খেয়াল নেই। সব কি ওর বলে দিতে হবে নাকি হঠাৎ কিছু একটা চোখে পড়তে চোয়াল শক্ত হয়ে এলো, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করল মুহূর্তেই। ইনুতিয়াজ সময় ব্যয় না করে আরুর হাত ধরে উপরে নিয়ে যেতে লাগল। এভাবে সবার সামনে থেকে হাত ধরে টেনে নিয়ে আসায় আরও কিছুটা অবাক হল। পিছন ফিরে দেখার চেষ্টা করল কেউ তাদের দেখছে কিনা। দেখতে পেল না মেয়েটা। সবাই নিচে সোফায় বসে আছে। আর ওরা অনেকটা উপরে চলে এসেছে। এখান থেকে কাউকে নজরে আসা সম্ভব নয়। হাতে চাপ অনুভব হতে আরও চাইল ইনুতিয়াজের দিকে। এমনভাবে ধরেছে বোধ হয় হাত ভেঙে যাবে। ইনুতিয়াজের কাজে আরও হতভম্ব। ইনুতিয়াজ তো কোনোদিন তার সাথে এমন করেনি। তাহলে আজ এমন কেন করছে? আরও ব্যথা পেলেও ইনুতিয়াজের এমন রক্ত লাল চোখ দেখে কিছু বলার সাহস পেল না, ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার প্রয়াস চালালো শুধু। ইনুতিয়াজ আরুকে এক প্রকার ছুঁড়ে মারে। ওর দিকে সামান্য ঝুঁকে হিসহিসিয়ে বলল, বুকের আঁচল সরে গেল কেমন করে? ইনুতিয়াজের এমন কণ্ঠে আরও কেঁপে উঠল, আখি পল্লব ব্যক্ত হল অশ্রুতে, ভয়ে জোরসর হয়ে বসল মেয়েটা। এ কণ্ঠে কোনো আদুরে ভাব নেই, কেমন ভয়ঙ্কর শোনাচ্ছে। এমন কণ্ঠ আরও আগে কখনো শুনেনি। সামনের লোকটাকে বড্ড অচেনা লাগল তার কাছে। এই ইনুতিয়াজকে সে চিনে না। এতদিন যাবৎ যে ইনুতিয়াজকে সে দেখে এসেছে সে লোক নয়। আরুর গলা কাঁপছে। মুখ দিয়ে কোনো কথা বের হল না। লজ্জা, দ্বিধায় ইনুতিয়াজের দিকে তাকালো না অবধি। তাকালে দেখতে পেত ওই ভয়ঙ্কর চোখেও ধ্বংস হয়ে যাবে। ইনুতিয়াজ পূর্ণ দৃষ্টিতে আরুকেই দেখে যাচ্ছে। চোখ একটু এদিক সেদিকে করছে না। আরু নিজের দিকে তাকিয়ে দেখল আসলেই আঁচল সরে গিয়েছে, বুকের অনেকটা অংশ দেখা যাচ্ছে। আরু তড়িঘড়ি করে আঁচল ঠিক করে নেয়। বিয়ের আগে আরু কখনো শাড়ি পরেছে বলে মনে হয় না। কিন্তু এখন আরু শাড়ি পরে সারা বাড়ি ঘুরে বেড়ায়। ইনুতিয়াজ আরুকে অবশ্য বলেছিল শাড়িতে কমফোর্টেবল ফিল না করলে যেন শাড়ি না পরে। কিন্তু আরু জানে ইনুতিয়াজ মুখে শাড়ি পরতে না করলেও ঠিকই চায় আরু যেন শাড়ি পরে থাকে। আরু এখন ইনুতিয়াজের চোখের ভাষা বুঝতে পারে। দুজনে চোখে চোখে প্রেমালাপ করে। এখনও কেউ কারো প্রতি ভালোবাসা জাহির করেনি। তবে ইনুতিয়াজের অনুভূতি আরুর বুঝতে বাকি নেই। ইনুতিয়াজ মুখে কিছু প্রকাশ করে না। ভালোবাসি ভালোবাসি বলে মুখ ব্যথা না করলেও আরু জানে ইনুতিয়াজ সারাক্ষণ তার ভাবনায় মত্ত থাকে। ইনুতিয়াজের অপ্রকাশিত ভালোবাসা আরুর মনে আলাদা জায়গা করে নিয়েছে। পুরুষ মানুষের ভালোবাসা হবে ভয়ঙ্কর। তারা তাদের শখের নারীকে ভীষণ রকম ভালোবাসবে। সেই ভালোবাসায় কোনো খাদ থাকবে না। তাদের ভালোবাসার ধরন হবে পাগলাটে। তারা তাদের সীমাহীন ভালোবাসা যতনা হৃদয়ে লুকিয়ে রাখবে, প্রকাশ্যে আনবে না। বিয়ের পর পুরুষ মানুষ তার বউয়ের জন্য প্রেমিক হবে। ভালোবাসি না বলে হুটহাট জড়িয়ে ধরে, কপালে আদুরে পরশ দিয়ে প্রেম জোয়ারে সিক্ত করবে। তারপর কোনো এক বৃষ্টিভেজা সন্ধ্যায় কাকভেজা হয়ে একগুচ্ছ কদম হাতে তার ব্যক্তিগত নারীর প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা প্রকাশ করবে। আর নারী তার পুরুষের যত্নে, আদরে, খুনসুটিতে, শাসনে ভালোবাসা খুঁজে নিবে।
তবে ইনতিয়াজ নিজের ভালোবাসা আরুর প্রতি একেবারে জাহির না করে আরুর মনে ভালোবাসার বীজ বুনে তা পরিপূর্ণভাবে বেড়ে উঠতে না দিয়ে মেয়েটার মনে নিজেকে নিয়ে ভয় ঢুকিয়ে দিয়েছে। এই যে মেয়েটা তাকে ভয় পাচ্ছে তা কি তার চোখে পড়ছে না? আরু কখনো জমকালো, ভারী কাজ করা শাড়ি পরে না। নর্মাল সুতির শাড়ি পরে থাকে। সুতির শাড়ি পরে বিধায় পিন ব্যবহার করে না। আজকেও শাড়ি পরেছিল। ইনতিয়াজের কল পেয়ে শাড়ি না পাল্টেই কাজে ব্যস্ত হয়ে গেল। কাজের ফাঁকে কখন যে আঁচল সরে গিয়েছে তা খেয়াল করেনি। খেয়াল করলে নিশ্চয় ঠিক করে নিত। আরু ইনতিয়াজের দিকে তাকিয়ে দেখল মুখটা কেমন থমথমে হয়ে আছে। লোকটা অন্যদিকে তাকিয়ে আছে। তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আরুর কান্না আসছে। সে তো ইচ্ছে করে করেনি। ইনতিয়াজ কেন তার সাথে কথা বলছে না? শাড়ি পাল্টে সেলোয়ার কামিজ পরে নিচে এসো। আমি চাই না আমার বউকে আমি ছাড়া অন্য কেউ শাড়ি পরা অবস্থায় দেখুক। আর এই অবস্থায় তো আরও না। কথাটা বলেই ইনতিয়াজ নিচে যাওয়ার জন্য পা বাড়াল। অমনি আরু ইনতিয়াজকে পিছন থেকে ঝাপটে ধরে। এর প্রথম হয়তো মেয়েটা সব দ্বিধা, লাজলজ্জা ভুলে পুরুষটাকে নিজ থেকে ঝাপটে ধরেছে। নিষ্ঠুর পুরুষের সে ধ্যান থাকলে তো। আপনি আমার উপর রাগ করেছেন তাই না? বিশ্বাস করুন আমি ইচ্ছে করে এমনটা করিনি। আঁচলটা যে কখন সরে গিয়েছে আমি একদম বুঝতে পারিনি। ইনতিয়াজ ওর পিঠে ভেজা অনুভব করতে পেরে বুঝল মেয়েটা কাঁদছে। আরুর চোখের পানিতে ইনতিয়াজের রাগ না কমে উল্টো বেড়ে গেল যেন। কোনোরকম দাঁতে দাঁত চেপে বলল, তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিচে এসো। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, ভুলেও আর কান্না করবে না। কান্না করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কথাটা বলে ইনতিয়াজ আর এক সেকেন্ডও দেরি করে না, চলে গেল নিচে। আরু আর কান্না করে না, বরং চোখের পানি মুছে কালো রঙের কাজ করা 3 পিস পরে নেয়। ইনতিয়াজ নিচে নেমে দেখল রায়হান, রাকিব, মিথি, নীলা সকলে এটা ওটা নিয়ে হাসাহাসি করছে। অন্যদিকে তাদের কোনো খেয়াল নেই। ওরা যে এতক্ষণ ধরে উধাও সেদিকেও কারো ধ্যান নেই। শুধু একজন ছাড়াট। তার নজর ঘুরে ফিরে বারবার সিঁড়ির দিকে। ইনতিয়াজের কমে যাওয়া রাগটা যেন তরতর করে বেড়ে গেল। তাও কাউকে বুঝতে না দিয়ে হাসিমুখে সবার মাঝে বসে পড়ে। আধ ঘন্টা পর আরও নিচে নেমে এলো। মাথায় ঘোমটা দিয়ে পুরো শরীর ভালোভাবে ঢেকে এসেছে। কালো রংটা ফর্সা শরীরে একদম ফুটে উঠেছে। সবাই আরুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। একমাত্র ইনতিয়াজের দৃষ্টি মেঝেতে নিবন্ধ। যার দেখার কথা সেই দেখছে না। সবার এভাবে তাকানোর ফলে আরুর অস্বস্তি হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে সবাই দৃষ্টি সরিয়ে নেয়। রায়হান তো বলেই ফেলল, তাই তো বলি আজকাল ইনতিয়াজ সাহেবের দেখা কেন পাওয়া যায় না। এ জন্যই বুঝি আমাদের সাথে দেখা করার সময় বের করে উঠতে পারেন না। ঘরে এত সুন্দর বউ থাকলে কোন গাধায় বা বাইরে সময় কাটাতে যাবে? শালা হারামি, আমাদের না জানিয়েই বিয়ে করে ফেললি। আমাদের বললে তোর বউ নিয়ে ভেগে যেতাম নাকি? তোদের দিয়ে ভরসা নেই ভাই। ভেগে গেলেও যেতে পারিস। এই মিথি, তুই চুপ কর। আমার বউ থাকতে আমি ইনতিয়াজের বউ নিয়ে কেন ভাগতে যাব? বলেই এক হাত দিয়ে নীলাকে জড়িয়ে ধরে। রায়হান আর নীলার বিয়ের 3 বছর হতে চলল। ভার্সিটি জীবন থেকে তাদের প্রেম। নীলা রায়হানদের বাড়িওয়ালার মেয়ে ছিল। নীলার বাবা মেয়ের সম্পর্কের কথা জানতে পেরে নাকচ করে দেয়। সামান্য ভাড়াটিয়ার ছেলের কাছে মেয়ে দিবে না। তাছাড়া রায়হান তখন পড়ালেখার পাট চুকিয়ে বেকার বসেছিল। কোনো বাবাই বেকার ছেলের হাতে মেয়ে দিতে চাইবে না। নীলার বাবাও চায়নি। তার না নাই রয়ে গেল। কেউ আর রাজি করাতে পারেনি। শেষে না পেরে নীলা রায়হানের হাত ধরে বেরিয়ে গেল। রায়হান এখন নামকরা প্রাইভেট কোম্পানিতে চাকরিরত। মাস শেষে অনায়াসে 50-60 হাজার টাকা হাতে আসে। নীলার বাবাও তাদের মেনে নিয়েছে। বিয়ে হয়ে গিয়েছে। আর তার মেয়েও ভালো আছে। না মেনে নেওয়ার তো কোনো কারণ নেই। আরে ভাই, আমাদের ভাবি তো মাশাআল্লাহ। কে বলতে পারে ভাবিকে দেখে তোর মন পাল্টেও যেত পারত? তখন ভাবি নিয়ে পালিয়ে গেলে আমাদের ভাবি হারাতে হবে। তার থেকে বড় কথা আমাদের ইনতিয়াজ বউ হারা হতো। কথাটা বলেই রাকিব উচ্চস্বরে হেসে উঠল। ওর সাথে বাকি সবাইও তাল মিলায়।
অন্য সময় হলে আরও হয়তো ওদের কথাবার্তায় লজ্জা পেত, কিন্তু একটু আগের ঘটনায় কেমন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আরুকে দাঁড়িয়ে থাকতে দেখে মিহান বলল, কি হলো আরু, দাঁড়িয়ে আছো কেন? বসো। ভাবি বলো মিহান, হুমায়রা তোমার থেকে বয়সে বড়, আর ভাবি বলতে সমস্যা হলে আপু বলবে। কথাটা ইনতিয়াজ সামান্য হেসে বললেও ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে মুখে হাসির ছিটে ফোঁটাও নেই। সবটাই যেন অনিচ্ছাকৃত। মিহান মিথির ছোট ভাই, এবার কলেজে উঠেছে। ওরা সবাই যখন ইনতিয়াজের বাসায় আসার জন্য প্ল্যান করছিল তখন ওদের সাথে মিহানও ছিল। ছেলেটাকে তো ফেলে আসা যায় না, তাই ওকে ওর সাথে করে নিয়ে এসেছে সকলে। মিথি ভাইকে ধমকে উঠল, এসব কি মিহান, তুমি আরুর নাম ধরে কোন সাহসে ডাকলে? ও তোমার থেকে বয়সে বড়, তা কি মাথায় নেই? সরি বলো ওকে। বোনের ধমকে মিহান চুপসে গেল। এতগুলো মানুষের সামনে ধমক দেওয়াতে লজ্জাও পেল। মিনমিনিয়ে বলল, আপু আমি তো। চুপ, একটা কথাও বলবে না। সরি বলো। থাক মিথি, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, এরপর আর এমন করবে না, তাই না মিহান? মিহানের দিকে শান্তভাবে তাকিয়ে বলল ইনতিয়াজ। ইনতিয়াজের শান্ত দৃষ্টি দেখে মিহান থতমত খেয়ে গেল। কোনোরকম মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। আরও নীরব দর্শকের মতো তখনও ঠায় দাঁড়িয়ে আছে, না কোনো কথা বলছে আর না কারো দিকে তাকাচ্ছে। নীলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আরুর হাত ধরে ইনতিয়াজের পাশে বসিয়ে দেয়। ইনতিয়াজ যে হাতে ধরে ছিল নীলাও সেই হাত ধরাতে আরও ব্যথা পেল। তবুও মেয়েটা কোনো শব্দ করল না, দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। আরু ইনতিয়াজের থেকে দূরত্ব বজায় রেখে বসল। ইনতিয়াজের এমন দূরত্ব সহ্য হলে তো সবার অগোচরে কোমর চেপে নিজের কাছে টেনে নিয়ে আসে মেয়েটাকে। দূরে কেন থাকবে? দূরত্ব ওর সহ্য হয় না। সবার হাসাহাসির শব্দে পুরো বাড়িতে তরঙ্গের সৃষ্টি হচ্ছে। নিস্তব্ধ হয়ে থাকা বাড়িটার কোনায় কোনায় হাসির শব্দে মুখরিত। মনে হচ্ছে বাড়িটা প্রাণ পেল। সারাদিন তো আরও একা একা থাকে, আজ এতগুলো মানুষকে দেখে ভালো লাগছে। তবে তখনকার কথা মাথায় এলে মনটা বিষিয়ে যায়। তবুও আরও নিজের মন খারাপ কাউকে বুঝতে দিল না। সবার সাথে নিজেও টুকটাক কথা বলছে। যাই হয়ে যাক, কথা না বলে তো আর থাকা যায় না। নিজের মন খারাপ বা তাদের মধ্যে যা হয়েছে তা তো আর এদের বুঝতে দেওয়া যাবে না। তারা ইনতিয়াজের বন্ধু হলেও ব্যাপারটা তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত ব্যাপার যত লোকচক্ষুর আড়ালে রাখা যায় ততই ভালো। সবাইকে জোর করেও ডিনার করানো গেল না। নাস্তা খেয়ে সকলের পেট ভর্তি। এত এত আইটেম খাওয়া হয়েছে আর জায়গা নেই। রাতে আর কিছু খাওয়ার দরকার পড়বে না। তবে ওরা বলেছে অন্য একদিন এলে ডিনার না করে যাবে না, জমিয়ে খাবে। ইনতিয়াজও ওদের সাথে বাহিরে গেল। কখন আসবে আরুকে বলে যায়নি, হয়তো বলে যাওয়ার প্রয়োজন মনে করেনি। একটু আগের হাসি তামাশায় ভরপুর বাড়ি যেন আবার নিস্তব্ধ হয়ে গেল। আরুর মনটা ভার হয়ে আসে, চোখ বেয়ে উপচে পড়ে অশ্রু রাশি। ইনতিয়াজের ব্যবহারটা আরও মেনে নিতে পারছে না। ও তো ইচ্ছাকৃতভাবে এমন করেনি। তাহলে পুরুষের থেকে যত্ন আহ্লাদ পাওয়া মেয়েগুলো যেন এমনই হয়। তারা তাদের কড়া নজর সহ্য করতে পারে না, কটু কথা তো একেবারেই না। আরও তাদের বিপরীতে নয়। ইনতিয়াজ বেশ রাত করে বাড়ি ফিরল। রুমে ঢুকে দেখল পুরো রুম অন্ধকার হয়ে আছে। ইনতিয়াজ আর আলো জ্বালায় না। অন্ধকারেই মেঝেতে পা গুটিয়ে বসল, ঠিক আরুর সামনে। চাঁদের আলোয় মেয়েটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। দুহাত তুলে ছুঁয়ে দিল ঘুমন্ত আরুর মুখশ্রী। আলতো করে হাত রাখল মেদুর গালে। ইনতিয়াজের স্পর্শে আরু নড়েছে, আবার ঘুমিয়ে যায়। হঠাৎ করে ইনতিয়াজের এক হাত আঁকড়ে ধরে মেয়েটা।
ইনুতিয়াজ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। মেয়েটার ঘুম ভেঙে যায়নি তো আবার? না, গভীর ঘুমে আচ্ছন্ন। আরুর হাতে চোখ পড়তে ইনুতিয়াজের কলিজা মোচড় দিয়ে ওঠে। নিজের উপর রাগ হচ্ছে তার। ও কিভাবে এমন একটা কাজ করতে পারল? ফর্সা হাতে 5 আঙুলের ছাপ বসে গেছে। মেয়েটা ব্যথা পেয়েও টু শব্দ পর্যন্ত করেনি। উল্টো তার রাগ ভাঙাতে চেয়েছে। আর ও কিনা ওর পাখিটাকে এভাবে আঘাত করল। ইনুতিয়াজ আরুর হাতটা নিজের মুঠোয় নিয়ে দীর্ঘ সময় ঠোঁট ছুঁয়ে রাখে। ইনুতিয়াজের স্পর্শে মেয়েটা ঘুমের মধ্যেও কেঁপে কেঁপে উঠছে। ইনুতিয়াজ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। সে অত একটা সিগারেট খায় না। মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডায় বসলে 2-1টা টান দেয়। আজ অনেক দিন পর সিগারেট মুখে নিল। বাতাসের সাথে সিগারেটের ধোঁয়া মিশে মিলিয়ে যাচ্ছে। নারীরা একটু কিছু হলে চোখের পানি, নাকের পানি এক করে ফেলে। কিন্তু পুরুষরা শত কষ্ট পেলেও তা প্রকাশ করতে পারে না। তাই কষ্ট কমাতে একমাত্র সঙ্গী হিসেবে সিগারেট বেছে নেয়। পুরুষ মানুষ নিকোটিনের ধোঁয়া উড়িয়ে যে শান্তি পায় সে শান্তি হয়তো আর কিছুতে পায় না। আচ্ছা, সিগারেট খেলেই কি কষ্ট নিবারণ হয়? বুকের জ্বালা পোড়া কমে যায়? কমে না, বরং সিগারেটের তীব্র তাপে দগ্ধ হয় তাদের হৃদয়। বোকা পুরুষ তা বুঝলে তো। ইনুতিয়াজ বিকেলের কথা ভাবছে। বিকেলে ইনুতিয়াজ যখন আরুকে দেখতে ব্যস্ত ছিল তখন আরও একটা চোখ আরুকে দেখছিল। মিহান। মিহানকে আরুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ইনুতিয়াজ অবাক হয়েছিল। ওর দৃষ্টি অনুসরণ করে আরুর দিকে তাকাতেই ইনুতিয়াজের মেজাজ খারাপ হয়ে যায়। মিহান আরুর বুকের দিকে তাকিয়েছিল। ইনুতিয়াজ যেখানে বৈধতা পেয়েও আরুর দিকে অন্য দৃষ্টিতে তাকায় না, সেখানে একটা বাচ্চা ছেলে কিনা এভাবে দেখছে। মিহানের রাগ আরুর উপর দেখাল। মেয়েটা এত নির্বোধ কি করে হতে পারে? আঁচল সরে গিয়েছে সেদিকে কোনো খেয়াল নেই। মেয়েদের সিক্সথ সেন্স নাকি অনেক প্রখর। কোনো ছেলে তাদেরকে দূর থেকে দেখলেও নাকি তারা বুঝতে পারে। তাহলে আরু কেন মিহানের দৃষ্টি বুঝতে পারল না? মিহান উঠতি বয়সের ছেলে। ওদের নিষিদ্ধ জিনিসের প্রতি প্রবল আগ্রহ থাকে। এই সময়ে ছেলেমেয়ে বেশিরভাগ অনৈতিক কাজে জড়িয়ে যায়। ঠিক ভুল বিচার করতে পারে না। চোখের সামনে যা দেখে তাই ভালো লাগে। তাই তো বোন সমতুল্য আরুর দিকে কামুক দৃষ্টিতে তাকাতে বিবেকে বাঁধেনি। ইনুতিয়াজ মিহানকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে। কখনো মিথির ভাই হিসেবে আলাদা নজরে দেখেনি। ইনুতিয়াজ চাইলে মিহানকে অনেক কিছু করতে পারে, কিন্তু কিছু করবে না। কারণ মিহান তো জানেই না যে ওর দৃষ্টি ইনুতিয়াজের নজর রায়নি। ছেলেটা জানলে নিজেই নিজের চোখে নিচে নেমে যাবে। ইনুতিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। মিহানের কাজটা ও ঠিক হজম করতে পারছে না। বিষয়টা হজম করার মতো না। ইনুতিয়াজ চাইলে তখন মিহানকে অনেক কিছুই বলতে পারত। চাইলে 2-1টা চর থাপ্পড় মেরে ওর ভুলটাও ধরিয়ে দিতে পারত। কিন্তু ও না কিছু বলেছে আর না কিছু করেছে। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা প্রয়োজন। আজ যদি ইনুতিয়াজ মিহানকে কিছু বলতো বিষয়টা ভালো দেখাতো না। তাছাড়া মিথি জানতে পারলে আরও ঘেটে যেত। নিজের ভাই বলে ছেড়ে দিত না মেয়েটা, বরং তুলকালাম বাঁধিয়ে ফেলত। তাদের বন্ধুত্বে এতে কোনো প্রভাব না পড়লেও মেয়েটা লজ্জায় আগের মতো স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারত না। অস্বস্তিতে গাঢ় হয়ে থাকত সর্বদা। ভাইবোনের মধ্যে দূরত্ব তৈরি হতো তখন। দরকার কি এসব ঝামেলা করার? বিষয়টাকে ভুলে যাওয়াই শ্রেয়। সামান্য একটা ভুল, ও এমন কিছু না। এটা নিয়ে না বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন আছে আর না কাউকে এই বিষয়ে অবগত করা দরকার। সব থেকে ভালো ব্যাপারটা সকলের অজানায় থাক। অথচ ছোট ছোট ভুলগুলো একসময় বড় আকার ধারণ করে। পরিস্থিতি তখন হাতের বাইরে চলে যায়। চাইলেও কিছু করা সম্ভব হয় না। ছোট ছোট ভুল থেকেই লাগাম টানতে হয়, যেন পরিবর্তিতে এমন ভুল করার সাহস না পায়। কখনো আবার ছোট ছোট ভুলগুলো অদেখা করে যেতে হয় সম্পর্ক স্বাভাবিক রাখতে। সকলের অজানা, অদেখা থেকে যাক কিছু বিষয়। সবটা নির্ভর করে পরিস্থিতি, মানুষের দেখার উপর। তাছাড়া মিহানের জায়গায় অন্য কেউ থাকলে ইনুতিয়াজ ভয়ঙ্কর শাস্তি দিত। সুস্থ থাকার মতো অবস্থায় রাখত না হয়তো। রবিনকে যেমন ছেড়ে দেয়নি, তার অবস্থাও খারাপ করে দিত। এখন ছেড়ে দেওয়ার একটাই কারণ মিথি।
আর তাছাড়া ছেলেটাকে সে ভাইয়ের মতো দেখে। তাকে শাস্তি দিবে কি করে? আর কোন কারণে শাস্তি দিবে? তার বউয়ের দিকে খারাপ নজরে তাকানোর জন্য। ইনুতিয়াজ যেন আরুর কান্না ভেজা মুখটা ভুলতে পারছে না। চোখ বন্ধ করলে মেয়েটার ক্রন্দনরত মুখশ্রী ভেসে উঠছে। মেয়েটা কত ছটফট করেছে। তার রাগ ভাঙানোর চেষ্টা করেছিল তখন। আর সে কি না? হাতে জ্বালা অনুভব হতে ইনুতিয়াজের হুঁশ ফিরে। সিগারেটের ছ্যাঁকা লেগেছে। ওর হাতে যে সিগারেট ছিল তা ভুলে গিয়েছিল। ইনুতিয়াজ সিগারেটটা না ফেলে হাতে চেপে ধরল। এই হাত দিয়েই তো আজ আরুকে সে ব্যথা দিয়েছিল। কি করে পারল সে? কিছুটা শাস্তি যে তারও প্রাপ্য। সামান্য শাস্তি না হয় নিজেই নিজেকে দিল। যদি এতে মনের অস্থিরতা খানিকটা কমে আসে ক্ষতি কি তাতে? এমন হাজারো শাস্তি সে নিজেকে দিতে প্রস্তুত। ইনুতিয়াজ পুরোটা রাত নির্ঘুম কাটিয়ে দিল। রাতের শেষ প্রহরে গিয়ে আরুর পাশে শুয়ে পড়ে পিছন থেকে আরুকে জড়িয়ে পিঠে মাথা ঠেকিয়ে রাখল। আরুর কানের লতিতে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার পাখি, আমার ভুল হয়ে গেছে। আজকে অনেক কষ্ট দিয়েছি তাই না? আর কোনোদিন অন্যের রাগ তোমার উপর দেখাব না। ভুলেও কখনো আঘাত করব না, ঠিক এমনভাবে। আজ বেশ বেলা করে আরুর ঘুম ভেঙেছে। নাকে এসে ঠেকল তীব্র পুরুষালী ঘ্রাণ। মনে হল কেউ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। আরু তাকিয়ে দেখল ইনুতিয়াজ তাকে এক হাতে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এমনভাবে ধরে রেখেছে মনে হচ্ছে ছেড়ে দিলেই সে পালাবে। চুলগুলো কপালে পড়ে আছে। কেমন বেঘরে ঘুমাচ্ছে। আরু কাল রাতে কখন ঘুমিয়েছে মনে নেই। ইনুতিয়াজ ফিরল অথচ সে বুঝল না, এতটা গভীর ঘুমে ছিল যে টের পায়নি। কাল রাতে ইনুতিয়াজ কখন বাড়ি ফিরল? ওকে ডাকল না কেন? খেয়েছে তো নাকি ওর মতোই না খেয়ে ঘুমিয়ে পড়েছে? আর বেঘরে কেন ঘুমাচ্ছে? সারা রাত কি করেছে ঘুমায়নি নাকি? এত এত প্রশ্ন আরুর মনেই রয়ে গেল। ইনুতিয়াজকে আর জিজ্ঞেস করা হয়নি। লোকটা যে ঘুমে মগ্ন। জিজ্ঞেস করবে কিভাবে? ঘুমটা ভাঙাতে ইচ্ছে করল না, থাক ঘুমাক। দেখেই বুঝা যাচ্ছে রাতে হয়তো ঘুম হয়নি ঠিকমতো। মুখটা কেমন শুকিয়ে আছে। কাল রাতের কথা যেন আরও বেমালুম ভুলে গেল। আসলেই কি ভুলে গেছে? ভুলে যাওয়া সম্ভব? আরু ঘাড় কাত করে দেয়াল ঘড়িতে সময় দেখে নিল। 9:30 বাজে। এখন না উঠলে অনেকটা দেরি হয়ে যাবে। আরু আস্তে করে নিজের উপর থেকে ইনুতিয়াজের হাতটা সরিয়ে দিল। এমনভাবে সরিয়েছে যাতে ইনুতিয়াজের ঘুম না ভাঙে। আরু দ্রুত নিচে নেমে সকালের নাস্তা তৈরি করা শুরু করল। আরু জানে ইনুতিয়াজ কাল না খেয়ে ঘুমিয়ে গিয়েছে। এক প্রকার তাড়াহুড়ো করে সব কাজ শেষ করল মেয়েটা। বেশি কিছু করেনি। অল্প সময়ে যা পেরেছে তা করেই দৌড় লাগাল। কাভার থেকে শাড়ি বের করে দৌড়ে গোসল করতে গেল। কাল রাতে কান্নার ফলে মাথা ভার হয়েছিল। গোসল না দিলে বোধহয় আরও মাথা ব্যথায় শেষ হয়ে যেত। এবার নিজেকে হালকা লাগছে। ভেজা চুলগুলো ছেড়ে টাওয়াল বারান্দায় ছড়িয়ে দিল। এখন তার কাজ ইনুতিয়াজকে ঘুম থেকে তোলা। শুনছেন? কি হলো? উঠেছেন না কেন? আরও বেশ কয়েকবার ডাক দিলেও ইনুতিয়াজের ঘুম থেকে উঠার কোনো নাম গন্ধ নেই। কি এমন ঘুমাচ্ছে যে এত ডাকার পরও উঠছে না? আরু এবার ইনুতিয়াজকে আলতো হাতে ধাক্কা দিল। দিল না, কোনো খবর নেই। দেখুন 10টা বেজে গেছে, খাবেন না? না খেয়ে এভাবে ঘুমালে চলবে? এখন উঠে খেয়ে পড়ে না হয় আবার ঘুমাবেন। এবার উঠেন। উঠতে বলেছি আপনাকে। কি হলো, কথা কানে যায় না? উঠছেন না কেন? মুখের উপর পানির ফোঁটা পড়তে ইনুতিয়াজ চোখ মেলে তাকায়। চোখ খুলে এমন দৃশ্য দেখবে তা ভাবেনি ইনুতিয়াজ। আরু ওর দিকে ঝুঁকে আছে। তার মানে এই মেয়েই ওকে ডেকে চলেছে এতক্ষণ ধরে। সারা রাত যে সে ঘুমায়নি তা কি মেয়েটা জানে?
এভাবে তার ঘুম ভেঙে দেওয়ার শাস্তি দেওয়া উচিত। কি শাস্তি দিবে এ মেয়েকে? ভেজা চুল থেকে পানি ওর মুখের উপর পড়ছে। সদ্য গোসল থেকে বের হওয়ায় মনে হচ্ছে স্নিগ্ধতার চাদরে মুড়ে আছে। ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে ওর হৃৎস্পন্দন বেড়ে গেল। এমন স্নিগ্ধময়ীকে সে কি শাস্তি দিবে? সে নিজেই যেন খেই হারায়। কেমন আদুরে ভাব। একটু গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে হল। সে কি ছুঁয়ে দিবে একটু? ইনুতিয়াজ নিজের ইচ্ছেটাকে দমন না করে প্রাধান্য দিল। ছুঁয়ে দিল মেয়েটা। আরুকে হেঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দিল। ভেজা চুলে নাক ডুবিয়ে গভীর শ্বাস টেনে গলায় নাক ঘষতে লাগল। কপাল, গাল, নাক, গলায় ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। ইনুতিয়াজ হয়তো নিজের হুঁশে নেই। ঘোর লাগা চোখে ঠোঁটে দৃষ্টি নিবন্ধ করে। ইনুতিয়াজের এমন চাহনিতে আরও মিয়ে যায়। কেমন হাঁসফাঁস করতে লাগল। কোনোরকম ধরা গলায় বলল, তিয়াজ। ব্যাস আর কিছু বলতে পারল না। ইনুতিয়াজ ওর তর্জনী, বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে আরুর ফাঁকা হয়ে থাকা ঠোঁট যুগল বন্ধ করে দিল। আরু হতভম্ব হয়ে ইনুতিয়াজের দিকে তাকিয়ে আছে। এর আগেও ইনুতিয়াজ ওর একটু আধটু কাছে এসেছে, কোলে মাথা রেখেছে, কপালে চুমু খেয়েছে, তখন তো এমন লাগেনি। কিন্তু আজ যেন ওই ঘোলাটে চোখে নিজের সর্বনাশ দেখতে পাচ্ছে। ইনুতিয়াজের চঞ্চল, অস্বাভাবিক চোখের দৃষ্টি এখনও আরুর ঠোঁটে নিবন্ধ। বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁটের কোণায় লেগে থাকা পানির ফোঁটাটুকু মুছে দিল। আরু নড়াচড়া বন্ধ করে মূর্তির মতো শুয়ে আছে। ইনুতিয়াজের চোখ থেকে নিজের দৃষ্টি সরায়নি। আজ কেন জানি ওই চোখের ভাষা আরু বুঝতে পারছে না। ইনুতিয়াজ অধৈর্য হয়ে আরুর অধরে নিজের অধর ডুবিয়ে দেয়। অনেকটা সময় পেরিয়ে গেলেও ইনুতিয়াজ আরুকে ছাড়ল না। বরং নিজের সাথে আরও মিশিয়ে নেয় মেয়েটাকে। আরুর দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগল। ইনুতিয়াজ যেন হুঁশে ফিরে আরুকে ছেড়ে দেয়, তবে নিজের থেকে দূরে সরায় না। আরুর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, সরি পাখি। কালকের জন্য দুঃখিত, বিশ্বাস করো আমি এমনটা করতে চাইনি। কিন্তু নিজের রাগটাও কন্ট্রোল করতে পারেনি। আর এমন হবে না। আরু কিছু বলল না। হয়তো বলার মতো কিছু খুঁজে পেল না। একে তো প্রথমবার ওকে এভাবে কাছে টেনে নিল, তার উপর কালকের ঘটনা। ইনুতিয়াজের করা কাজও ভুলতে পারছে না। কালকে ঘটে যাওয়া প্রতিটা দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। আরু চোখ বন্ধ করে নিল। ও এসব একদমই ভাবতে চায় না। ইনুতিয়াজ আরুর নীরবতার কারণ বুঝল হয়তো। মেয়েটাকে কোলে করে নিচে নেমে আসে। পা দিয়ে চেয়ার টেনে বসল। হাতে টোস্ট করা ব্রেড নিয়ে তাতে এক কামড় দিয়ে আরুর মুখের সামনে ধরে। আরু চুপচাপ কামড় বসায়। কারো মুখে কোনো কথা নেই। ইনুতিয়াজ নিজে খাচ্ছে কম, আরুকে খাওয়াচ্ছে বেশি। বাটি থেকে এক টুকরো আপেল নিয়ে আরুর মুখে তুলে ধরল। আরু আপেল চিবোতে চিবোতে বলল, আর খাবো না। ইনুতিয়াজও আর জোর করে না। ইনুতিয়াজ ভাবছে কিভাবে আরুর মন ভালো করা যায়। ও নিজেদের মধ্যে কোনো দূরত্ব চায় না। আরুকে এমন মনমরা হয়ে থাকতে দেখে ইনুতিয়াজের ভালো লাগছে না। ইনুতিয়াজ অনেক ভেবে ঠিক করল আরুকে নিয়ে বের হবে। আর এমনিতেও নিজের ব্যস্ততায় মেয়েটাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। হুমায়রা। আরু ওর মায়ের সাথে কথা বলছিল। ইনুতিয়াজের মুখে নিজের নাম শুনে ওর দিকে দৃষ্টি নিবন্ধ করল। মুখে কিছু না বলে মাথা উঁচিয়ে ইশারায় জানতে চাইল, কি? আরুর কাণ্ডে ইনুতিয়াজ মৃদু হাসে। তবে কিছু একটা মনে করে তা আবার মিলিয়ে গেল। বাহিরে বের হব। আচ্ছা যান। আমাকে বলে যেতে হবে না। কখন ফিরবেন? বেশি রাত হবে কি? মানে আমি রাতে একা থাকতে পারি না, জানেনই তো। না চাইতেও কথাগুলো বলে ফেলে। প্রথম কথাগুলো একটু জোরে বললেও শেষের কথাগুলো মিনমিন করে বলল। ইনুতিয়াজের মিলিয়ে যাওয়া হাসিটা যেন আবার দৃশ্যমান হয়। কিছুটা গম্ভীর স্বরে বলল, রেডি হয়ে নাও। আমি একা যাচ্ছি, কে বলল তোমাকে? তুমিও যাবে আমার সাথে। আরুর কোনো হেলদোল না দেখে আবার বলল, আচ্ছা শোনো, বলছিলাম কি। জি বলুন। ইনুতিয়াজের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে আরু জিজ্ঞেস করল। আরুর তাকানোতে ইনুতিয়াজ বোধ হয় একটু হিমশিম খেল। খাওয়ারই কথা।
যে মেয়ে আগে ওর দিকে চোখ তুলে তাকাত না সে মেয়ে কিনা ওর চোখে চোখ রেখে কথা বলছে। ভয়ে টয় পায় না নাকি? একটু আগেও তো মিনমিন করছিল, এখন আবার কি হলো? ইনুতিয়াজ একটু থেমে বলল, শাড়ি পরবে? আরু দৃষ্টি না সরিয়েই বলল, দেখতে পাচ্ছেন না শাড়ি পরেই তো আছি, আর কি শাড়ি পরব? ইনুতিয়াজ হালকা কেশে গলা পরিষ্কার করে বলল, না মানে বলছিলাম কি তুমি তো একটু পরে বোরকা পরে প্যাকেট হয়ে যাবে। আজ বোরকা না পরলে হয় না? কি? আরু ইনুতিয়াজের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। আরে মেয়ে চেঁচাচ্ছ কেন? চেঁচানোর মতো কিছু বলেছি? দিন দিন বেয়াদব হচ্ছ হুমায়রা। স্বামীর মুখে মুখে কথা বলো। ইনুতিয়াজের কথায় আরও একটু থতমত খেল। ও বেয়াদবি কখন করল? না হয় একটু উঁচু গলায় কি বলে ফেলেছে তাই বলে বেয়াদব বলবে? আরুর অভিমান না কমে ইনুতিয়াজের কথায় আরও বাড়ল বোধ হয়। নিজের দৃষ্টি সরিয়ে নিচু স্বরে বলল, আমি বোরকা ছাড়া কখনো বের হয়নি। শাড়ি পরে কিভাবে বের হব? আর কেউ একজন বলেছিল তার বউ যেন অন্য কারো সামনে শাড়ি পরে না যায়। আরুর কথার ইঙ্গিত বুঝতে বাকি রইল না ইনুতিয়াজের। আরু ওকে কালকের ঘটনায় মনে করিয়ে দিচ্ছে। ইনুতিয়াজ আবার হাসল, প্রাণবন্ত সে হাসি। সকালে চুমু খেয়েও মেয়েটার অভিমান গেল না। এই ছোট্ট একটা মেয়ের এত অভিমান। ইনুতিয়াজও দেখবে আরু কতদিন এমন অভিমান করে থাকতে পারে। আরুকে নিয়ে ইনুতিয়াজ বেরিয়ে পড়ল। মেয়েটা শাড়ি পরেনি, বোরকা পরেই বের হয়েছে। ওরা শহর থেকে অনেকটা দূরে গ্রামের ভিতর ঢুকে পড়ল। লোকজনের সমাগম অনেক কম। আরু একমনে বাহিরে তাকিয়ে আছে। কোথায় যাচ্ছে জানে না, জানার ইচ্ছেও নেই। ইনুতিয়াজ যেখানে নিয়ে যাবে চোখ বন্ধ করে সেখানে যাবে। আরু হাসে। অল্প পরিচয় মানুষটার উপর কতটা বিশ্বাস জন্মেছে ওর। ইনুতিয়াজ নদীর ধারে এনে গাড়ি থামাল। আরুর হাত ধরে নেমে এলো গাড়ি থেকে। নদীর তীর ঘেঁষে বেড়ে উঠা কাশফুল বাতাসের দাপটে দুলছে। ইনুতিয়াজ কতগুলো কাশফুল ছিঁড়ে আরুর হাতে ধরিয়ে দিয়ে ঘাসের উপর বসল। আরু ইনুতিয়াজের কাঁধে মাথা রাখে। ইনুতিয়াজ অদ্ভুতভাবে হাসল। ও জানত এমনটাই হবে। মেয়েটা কালোর ব্যবহারে কষ্ট পেয়েছে। নিজের করা কাজে ইনুতিয়াজ অনুতপ্ত। তাই মেয়েটার মন ভালো করার জন্য এমন একটা পরিবেশে নিয়ে এলো। চুমু খেয়ে যে ওর মন ভালো হবে না, তাও বোধ হয় আগে থেকেই জানত। তবে সকালে আরুর অমন রূপ দেখে নিজেকে সামলাতে পারেনি। তাই কালকের ঘটনা ভুলে গিয়ে একটা চুমু খেয়ে নিয়েছে। ইনুতিয়াজও এক হাতে আরুকে জড়িয়ে ধরে। দুজনে নিশ্চুপ হয়ে পরিবেশ উপভোগ করতে লাগল। নীলচে আকাশ যেন ধীরে ধীরে কমলা বর্ণ ধারণ করছে। সেই কমলা বর্ণের হলদেটে আলো নদীর স্বচ্ছ পানিতে নিজেদের প্রতিচ্ছবি এঁকে নিয়েছে। আকাশে ঝাঁক বেঁধে পাখিরা উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে কোনো শিল্পকার যত্ন করে রংতুলি দিয়ে তাদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে। শরৎ মানেই প্রকৃতি নিজেকে ভিন্ন সাজে সজ্জিত করবে। শরৎ হল শুভ্রতার প্রতীক। শরতের স্নিগ্ধতা যেন প্রকৃতিকে মোহিত করে এই প্রকৃতিতে হারিয়ে যাওয়া মানুষদের। চলবে।